হচ্ছে রাজ্য রাজনীতি, তখন ঠিক সে জায়গায় আজ ঠিক আমাদের কোন ইস্যু রয়েছে। মূলত বিজেপি একের পর এক তারা বলছেন, বিশেষ করে এই বঙ্গে তাদের নিউ টার্গেট রয়েছে, অর্থাৎ দিল্লি হলো, দিল্লি বিধানসভা নির্বাচন আপনারা জানেন, কার্যত অনেক বছর পর আবারও বিজেপি এসছে দিল্লির দরবারে, আর ঠিক সেখান থেকেই তাদের মধ্যে আরও বেশি কনফিডেন্স আসতে শুরু করেছে। যদি আমরা সম্পূর্ণভাবে ভারতবর্ষের ম্যাপের দিকে তাকাই, তাহলে আমরা দেখব প্রায় উত্তরের সমস্ত সীমায় তারা আপাতত বিজয়ী হয়েছে। অর্থাৎ এই বিজয় রথের পতাকা ইতিমধ্যেই তারা বাংলায় গাড়তে পারবে কিনা এই নিয়ে চলছে বিস্তর জল্পনা। আর ঠিক সে জায়গায় অমিত শাহ বারংবার 2021 থেকে ক্রমবর্ধমান যদি আমরা দেখতে থাকি কন্টিনিউয়াস প্রসেসে, কখনো তিনি বলছেন 77টি আসন, কখনো তিনি বলছেন 35টি আসন, বিভিন্ন সময় অঙ্কের তরজা চলছে রাজনৈতিক সমীকরণে। আর ঠিক সেখানে তৃণমূল কংগ্রেসের সরাসরি এবার 2024-এ লোকসভা নির্বাচন থেকে শুরু করে এর আগে 2019-এ এবং তারপরে 2021 প্রত্যেকটি জায়গাতে তারও নিজস্ব কিছু অঙ্ক কষা রয়েছে। আর ঠিক সেই অঙ্ক কষা এবং অঙ্কের সমীকরণের মধ্যে ভোটের সমীকরণটা ঠিক কোন দিকে যাচ্ছে প্রশ্ন থাকছে। আর ঠিক সেই জায়গা থেকে আরও একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 250+, কখনো বলছেন আবার অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 180+। এবার কে কত সিট পাবে সে নিয়ে যখন চলছে তীব্র তরজা, তখন প্রশ্ন উঠছে সত্যিই কি অঙ্কের ভোট নাকি ভোটের অঙ্ক রাজনীতিতে চলছে ইতিমধ্যে বঙ্গের। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন প্রাইম টিভি বাংলা। এখন ঠিক ঘড়িকাটা সন্ধ্যে 7টা, আর আজ আমাদের মূল আলোচনার বিষয় কোন অঙ্কে বিজেপির এই মাইলস্টোন ক্রিয়েট করার চেষ্টা যে বঙ্গে বিজেপি আসবে 26-এ বিধানসভা নির্বাচনে। আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। দেখুন। बंगाल बचा है दादा, ये चुनाव के बाद वहां पर भी कमल खिलेगा। স্বপ্নে পোলাও খেলে ঘি কেন কম হলো তা না ভেবে ঘি আরো বেশি করে দিতে কার্পণ্য কোথায়? রাজনীতির অঙ্কের ভবিষ্যৎবাণী ঠিক সেরকমই, আর তা যদি হয় বঙ্গে, তবে তার রাজনীতি কম গণকদার বলা বোধহয় নিহাত ভুল হবে না। সে যদি হয় গেরুয়া কিংবা সবুজ উভয়েই। আর এসবের মাঝে দিল্লিতে কেজরিওয়াল হারবেন, এই ভবিষ্যৎবাণী যিনি করেছিলেন, মাঠে এবার সেই গণকদারও বলছেন বঙ্গে নাকি সবুজের দিন শেষ। ममता बनर्जी 2026 में हार रही है। এতেই শেষ নয়, বিজেপি আসছে বঙ্গে, সরাসরি দাবি করেছেন জ্যোতিষী। न केवल जीत रही है बल्कि बहुत अच्छी मेजोरिटी से जीत रही है। তবে ট্রাইব টিভি বাংলা কোনো রকম কুসংস্কারে বিশ্বাস রাখে না। এখন কে তার কথা বিশ্বাস করবেন আর কে হাস্যরসের রসদ ভাববেন, তার হিসেব না করে জানা যাক। অঙ্কে ভোট নাকি ভোটের অঙ্কে বঙ্গে বিজেপি? 2019 থেকে ক্রমাগত চলছে প্রেডিকশনের রাজনীতি। বিজেপি 200 পেরোতে পারবে না বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফল, বিজেপির দেশে 256 আসন, রাজ্যের নজরকাড়া ফল 18টি আসন গেরুয়ার দখলে। তবে লোকসভায় ভালো ফল করতেই আত্মবিশ্বাসী অমিত শাহের 2021-এ বঙ্গে এসে ঘোষণা 200টি আসন পেতে যাচ্ছে বিজেপি। और मैं आज यहाँ बांकुड़ा में बोल कर जाता हूँ, भगवान बिरसा मुंडा के अनुयायियों की भूमि है, मैं आपको कह कर जाता हूँ 200 से ज्यादा सीटों के साथ ফল মাত্র 77, 100 কোটাও পেরোতে পারেনি গেরুয়া শিবির। অন্যদিকে 2024 সালের লোকসভা নির্বাচনে বিরোধী দলনেতার ওভার কনফিডেন্স এবং বঙ্গে শাহের 35টি আসনের দাবি। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूँ 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कडड़डफोस हो जाए। ফল ভারে মা ভবানী, 19-এর 18ও ছুঁতে পারেনি বিজেপি, আসন সংখ্যা 12। বিজেপি আবার ফেল, বছর পেরোলে 26-এর বিধানসভা। তবে আবার শুরু অঙ্কের প্রেডিকশন। তৃণমূলের কখনো 250+-এর নিদান, তো বিজেপির নিদান 180+। উল্টো দিকে কংগ্রেস আবার এসবেও থাকে না, বামও একই পথের পথিক। তবে কমতে কমতে অঙ্কের প্রেডিকশনে কার্যত ইনভ্যালিড। তবে এক একজনের যুক্তি এক এক রকম, অঙ্কের হিসেব তো হলো, কিন্তু মূল প্রশ্ন তৃণমূলের হাতে মূল হাতিয়ার ঠিক কি কি? লক্ষ্মীর ভান্ডার, 49% মহিলা ভোট, 2021-এর টেস্টেড অ্যান্ড প্রুভড ইস্যু কেন্দ্রীয় বঞ্চনা। উল্টো দিকে বিজেপির হাতিয়ার দুর্নীতি, 21-এ ফেল, ইস্যু দুর্নীতি, 24-এর লোকসভা ফেল, ইস্যু আরজি কর, বিধানসভা উপনির্বাচন 6-0, পুনরায় ফেল,
পাস এবং ফেলের স্কোরবোর্ডে কে এগিয়ে থাকলো তবে বলুন? তাই আমাদের আজকের বিতর্কের সোজা প্রশ্ন, ইস্যু খুঁজতে ব্যর্থ বিজেপি? শুধু কর্মীদের মনোবল বাড়াতেই বাড়তি অঙ্কের হিসেব? দুর্নীতি, আরজিকর, শিক্ষা, স্বাস্থ্য সব ব্যর্থ, তাই কি শেষ ব্রহ্মাস্ত্র ধর্ম? কিন্তু ধর্মের জুজু দেখালেও মহিলা এবং সবুজের মাইনরিটি ভোট ফের কিস্তিমাত করবে না তো বিজেপিকে? আজ এখান থেকেই বিতর্ক শুরু। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। যেখান থেকে প্রতিবেদন শেষ সেখান থেকেই ডিবেট শুরু, বিতর্ক সভা এখান থেকেই শুরু হচ্ছে। তার কারণ মূলত তৃণমূল কংগ্রেস তার ভোটের অঙ্কের সমীকরণ বোঝানোর চেষ্টা করছে, অন্যদিকে বিজেপি তাদের ভোটের অঙ্কের সমীকরণ বোঝানোর চেষ্টা করছে। কিন্তু আমরা যেই ভোটের অঙ্কের সমীকরণ বোঝবার চেষ্টা করছি তা কি আদৌ বোঝাতে পারছেন তারা? তার কারণ একের পর এক দুর্নীতি ইস্যুতে সরব হচ্ছে বিজেপি, অর্থাৎ গেরুয়া শিবির। কেন্দ্র সরকার বারংবার রাজ্যের দিকে তোপ দাগছে, উল্টো দিকে রাজ্য সরকার বারংবার তোপ দাগছে কেন্দ্রীয় সরকারের দিকে, অর্থাৎ নিদান দেওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষের কাছে যে কেন্দ্রীয় বঞ্চনা বারংবার সম্মুখীন হতে হচ্ছে রাজ্যকে। অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনের আগে যখন সবচেয়ে বড় হাতিয়ার তৃণমূল কংগ্রেসের বঞ্চনা ইস্যু, সেই বঞ্চনা ইস্যুতে যখন টেস্টেড অ্যান্ড প্রুভড হচ্ছে, সে জায়গায় 2026-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগেই রাজ্য রাজনীতি সরগরম হয়েছে আবারও 100 দিনের কাজ থেকে শুরু করে কেন্দ্রীয় বঞ্চনায়। বারংবার কখনো সংসদের বাইরে, কখনো সংসদের ভেতরে বিভিন্ন সময় কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু প্রসঙ্গে তাল তুলেছে, সুর চড়িয়েছে রাজ্য সরকার। আর ঠিক সে জায়গা থেকে এখন আমাদের প্রথম প্রশ্ন থাকবে সরাসরি বিজেপি সমর্থকের কাছে, সত্যি কি তারা ইস্যু খুঁজতে ব্যর্থ হচ্ছে? আর ঠিক এ জায়গায় আমি পরিচয় পর্ব সারবো যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আবু শর্মা, কংগ্রেস সমর্থক, কংগ্রেস নেতা। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রুবি মণ্ডল, বিজেপি সমর্থক, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অনাবিল ইসলাম, তৃণমূল সমর্থক, তৃণমূল নেতা। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে অধ্যাপক মহাশয় জুড়বেন। এবং ঠিক এ জায়গায় আমি প্রথমে একটু রুবিদির কাছে যাব। রুবিদি, আমার সোজা সাপটা প্রশ্ন, বিজেপি বঙ্গের ক্ষেত্রে ইস্যু খুঁজতে ব্যর্থ? দেখুন, বঙ্গের ইস্যু তো কম নেই। আমরা জানি পশ্চিমবঙ্গে কিভাবে দুর্নীতি চলছে, পশ্চিমবঙ্গে কিভাবে ধর্ষণ চলছে, পশ্চিমবঙ্গে কিভাবে চুরি করছে, পশ্চিমবঙ্গে কিভাবে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কিভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এবং পশ্চিমবঙ্গে কিভাবে একটার পর একটা শিক্ষা ক্ষেত্র বন্ধ হয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে শিক্ষার হাল বেহাল হয়ে পড়েছে। আমরা জানি পশ্চিমবঙ্গে কিভাবে স্বাস্থ্যর অবস্থা কি হাল হয়ে রয়েছে, কতটা বেহাল দশায় পড়ে যাচ্ছে। সুতরাং ইস্যুটা কোনো দরকার নেই, কারণ এই রাজ্য সরকার কোনো কাজই করেনি। এই রাজ্য সরকার কোনো কাজ করেনি এবং ভারতীয় জনতা পার্টি উন্নতির পথে যেতে চায়। ভারতীয় জনতা পার্টি, রাজ্য সরকার কিছু করেনি, এটা অনেকটা ভারেমা ভবানীর মতো হয়ে যাচ্ছে না তো? তার কারণ আপনি বলছেন শিক্ষা, স্বাস্থ্য সবেতেই দুর্নীতি। 2021 সালের বিধানসভা নির্বাচনেও এই দুর্নীতি প্রসঙ্গ আপনারা তুলেছেন। কি লাভ হলো? 77টি আসন, সেখানে সরাসরি অমিত শাহ বলে গেলেন 200 টার্গেট দিয়ে। এবং কার্যত একেবারে 2024-এর লোকসভা ইলেকশনের পরে যখন বিধানসভা উপনির্বাচন হচ্ছে তখন আপনারা আরজিকর প্রসঙ্গ টানছেন, তখনও 6-0 গোল। কি লাভ হচ্ছে? সত্যি কি দুর্নীতি প্রসঙ্গ সাধারণ মানুষকে আপনারা কনভিন্স করতে পারছেন? দেখুন, সাধারণ মানুষ কি ভোটটা দিতে পারছে? পশ্চিমবঙ্গে কি গণতন্ত্র বলে কিছু আছে? আপনি বলুন না, কোন ইলেকশনটা উইদাউট মানে বোম্বিং ছাড়া, উইদাউট আর্মস ছাড়া হয়েছে এখনো অব্দি? ইনফ্যাক্ট উপনির্বাচনও আমাদের সুস্থভাবে হয় না। তো গণতন্ত্র কি পশ্চিমবঙ্গে আছে? এবং এই গণতন্ত্রকে সুষ্ঠুভাবে যাতে ইলেকশনটা করানো যায় সেটা আমরা চেষ্টা করছি যথারীতি। এবং গণতন্ত্র নেই সরাসরি বলছেন রুবিদি। আমি এখানে সরাসরি অনামিল বাবুর কাছে যাবো। অনামিল বাবু, গণতন্ত্র নেই, আপনারা ভোটই তো হতে দিচ্ছেন না বিজেপি, সত্যিই তো? কি ইস্যুতে কথা বলবেন? দেখুন, এটা একবারে অমূলক প্রশ্ন এবং উনি যে বলছেন, আমি সম্মানীয় রুবিদিকে সম্মান জানিয়ে আমি বলছি, যখন আমরা দেখি যে এখানে কোনো আমাদের পঞ্চায়েত ইলেকশন যখন হয় তখন ওনারা যে প্রশ্ন তোলেন আমরা সেখানে হয়তো আমরা সেই ওনাদের দাবিকে নস্যাৎ করি বা করে দিই। কিন্তু এইখানে আমার যেটা প্রশ্ন, যে যখন এখানে বিধানসভা ভোট হয় বা যখন এখানে লোকসভা ভোট হয় তখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়। একটা ভোটার পিছু 4 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকে। কেন্দ্রীয় বাহিনী এখানে এক্সারসাইজ করার জায়গায় তারা ওভার এক্সারসাইজ করে এবং সাধারণ মানুষ কেন্দ্রীয় বাহিনীর উপর ভীতশ্রদ্ধ হয়ে যায়। যে কেন্দ্রীয় বাহিনীকে মানুষ এতদিন ধরে সমীহ করে এসছে, ভোটের সময় তাদের কাজকর্ম দেখে বাংলার আপামর সাধারণ মানুষ তাদের উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং তাদের উপরে তারা রাগান্বিত হয়।
এই জায়গা থেকে যখন মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে তখন সেখানে গণতন্ত্র নাই বললে সেটা কি একটা অমূলক প্রশ্ন হয় না? এটা অবাস্তব একটা কথা হয় না? আপনি আমি আমাকে প্রশ্ন একটা করি বিষয় রুবিদির একটু কাছে। একটু একটু বুঝিয়ে দেবেন। আপনি অবশ্যই প্রশ্ন করবেন, রুবিদি কি উত্তর দেবেন আমরা জানার চেষ্টা করবো, কিন্তু তার আগে অমিতবাবু আমাকে একটা বিষয় একটু ক্লিয়ার করে দিন। কিন্তু তার আগে আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন মাননীয় অম্বিকেশ মহাপাত্র, অধ্যাপক। অম্বিকেশ বাবু, আপনাকে স্বাগত ট্রাইব বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আমি এখানে ব্যাক টু অনাবিল বাবুর কাছে। অনাবিল বাবু, আপনারা বলছেন যে দুর্নীতি প্রসঙ্গ আপনারা কার্যত উড়িয়ে দিচ্ছেন, আপনারা বলছেন বঞ্চনা হচ্ছে, আপনাদের হাতিয়ারটাই বঞ্চনা। 2021 সালেও আপনারা বঞ্চনাকে হাতিয়ার করেছেন, ট্রাস্টেড অ্যান্ড প্রুভেন। আমি বলছি ঠিক এই জায়গা থেকে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোনো রকম কিছুর দরকার নেই, কেন্দ্র সরকারের থেকে কোনো রকম হেল্প নেব না। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নাকি কিছুই দিচ্ছেন না, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে সংসদের বাইরে বলছেন যে কেন্দ্র সরকার বঞ্চনা করছে। আগে আপনারা ক্লিয়ার হন যে সত্যি আপনারা চাইছেন নাকি চাইছেন না। এই দুই দ্বৈরথের মাঝে সাধারণ মানুষকে কনফিউজ করছেন কেন? দেখুন, আমি বলি অঞ্জন বাবু, আমরা সাধারণ মানুষকে দ্বৈরথে ফেলতে চাইছি না, এবং এটা কোনো দয়ার দান নয়। কেন্দ্র রাজ্যের যে সংসদীয় গণতন্ত্রের রীতি এবং সাংবিধানিক অধিকার, সেখানে কেন্দ্র অঙ্গরাজ্যগুলোকে তার সাহায্য সেখানে দেবে, এটাই হচ্ছে একটা সংসদীয় গণতন্ত্রের রীতি। এটা কিন্তু সংসদীয় গণতন্ত্রের তো এটাও রীতি যে রাজ্য সরকারকে হিসেবটা দিতে হবে, সেটা কি দিচ্ছেন? রাজ্য সরকার আমি কেন্দ্রীয় যে সমস্ত সমীক্ষক সংস্থা যারা এসছে, কেন্দ্রীয় সংস্থাগুলো, তারা এখানে এসে সন্তোষ প্রকাশ করেছে এবং এখানে তারা কেউ কোনো রকম সন্তোষ গরমিল প্রকাশ করেনি, এটা আমি করা- অবজেকশন জানাচ্ছি। না, রুবিদির কাছে যেতে হবে, কাউন্টার একটা করতে চাইছেন রুবিদির কাছে অবশ্যই শুনবো। অনাবিল বাবু, কাউন্টার একটা শুনতে হবে। আমি রুবিদি বলতে বলুন। বাধ্য হচ্ছি যে উনি একদম মিথ্যে কথা বলছে। কেউ সন্তুষ্ট হয়নি, কেউ সন্তুষ্ট হয়নি। আপনি দেখান, আমি আপনাকে প্রমাণ দেখাবো, আপনি দেখান, আমি আপনাকে প্রমাণ দেখাবো। কেন মিথ্যে কথা বলছেন? কেন মিথ্যে কথা বলছেন? কে সন্তুষ্ট হয়েছে? আপনারা আবাস যোজনাতে যে দুর্নীতি করেছেন কেন্দ্র সরকার, সেটাও কিন্তু জানিয়েছে যে আপনারা আবাস যোজনায় দুর্নীতি করেছেন বলে আবাস যোজনার টাকা অব্দি বন্ধ রাখছে। শুনুন, 100 দিনের কাজের হিসেব অব্দি আপনারা দিচ্ছেন না। আপনাদের কেন্দ্র সরকার যা যা ফেসিলিটিতে যা যা টাকা এটা খুব স্বাভাবিক বিষয়। বিরোধী শাসক দুজনের দিকে তোপ রাখবেন, কাদা ছোড়াছুড়ি হবে, কিন্তু অন প্যানেলে প্লিজ কাদা ছোড়াছুড়ি করবেন না। আমি দুজনকে থামার জন্য রিকোয়েস্ট করছি। আমি দুজনকে থামাচ্ছি। অনাবিল বাবু, আমি বুঝতে পেরেছি আপনার পয়েন্ট অফ ভিউ, বুঝতে পেরেছি এবং বোঝার চেষ্টা করছি 2021 সাল থেকে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি। আমাকে এখানে অবশ্যই আবু বাবুর কাছে একটু যেতেই হবে। আবু বাবু, কার্যত প্যানেলে বসে আপনি শুনতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস একদিকে অঙ্কের হিসেব করছে, একদিকে বিজেপি অঙ্কের হিসেব করছে, কার্যত আপনিও বসে রয়েছেন। আমি বলছি কংগ্রেস এবং সিপিআইএম কার্যত কি ঠুটো জগন্নাথ হয়ে যাচ্ছে এই এত অঙ্কের সমীকরণের মাঝে? নিজেদের কি একটু ইনভ্যালিড বলে মনে হচ্ছে আবু বাবু আপনাদের? না, অঙ্কের সমীকরণগুলো তো আপনারাই তৈরি করছেন। এই রে পশ্চিমবঙ্গের বাস্তব অবস্থা, আপনারা যে কংগ্রেসের গভর্নমেন্ট ছিল যে সময়, বিধানচন্দ্র রায়ের গভর্নমেন্ট, সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রফুল্ল সেন, সেই ইতিহাসটা কোনোদিন আপনারা বাংলার মানুষের কাছে, মানে নবীন প্রজন্মের কাছে, প্রবীণরা জানেন, তাদের কাছে তুলে ধরছেন। আপনাদের মানে মিডিয়ার প্রতি যে আপনাদের একটা দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি, আপনাদের সম্পাদক মহোদয় কি বিষয় সিলেক্ট করবেন সেটা তো আমি নির্ধারণ করতে পারি না, বা কংগ্রেস পার্টি নির্ধারণ করতে পারে না, আপনাদের পূর্ণ স্বাধীনতা আছে। কিন্তু কখনো কি ডাক্তার বিধানচন্দ্র রায় বা সময়ের বাংলা নিয়ে একটা ডিবেট হয়েছে? কখনো কি প্রফুল্ল সেনের সততা নিয়ে একটা ডিবেট হয়েছে? কখনো কি সিদ্ধার্থ শঙ্কর রায়ের দৃঢ় প্রশাসন নিয়ে একটা ডিবেট হয়েছে? না, ওই ধর্মের জিগির, তা আবর্জনা, এগুলো আবর্জনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোষণ, ধর্ম, এগুলো সব আবর্জনা। এখন আপনারা স্টুডিওতে আবর্জনাকে বিষয়বস্তু করে নিয়ে এসে যদি ডিবেট করেন এবং আপনারাই সিলেক্ট করেন যে না কোণঠাসা হয়ে আছে কংগ্রেস, তা আমরা জনতার কাছে যাব, আমরা মানুষকে বোঝাবো যে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা কি, কিভাবে সেখানে ধ্রুবীকরণের আপনারা বলতে চাইছেন লোকসভা নির্বাচনে মিডিয়ার জন্য আপনারা এরকম রেজাল্ট করেছিলেন, বিধানসভা নির্বাচনে মিডিয়ার জন্য আপনারা এরকম রেজাল্ট করেছিলেন, এবং 2026-এও যে রেজাল্ট হবে সেটা মিডিয়ার জন্য হবে। তাহলে আপনাদের রাজনৈতিক পরিকাঠামো কোথায় রয়েছে? আপনারা কি না, মিডিয়ার জন্য আমি মিডিয়া যা আপনাদের যা মনে আসে আপনারা বলুন, কিন্তু আপনারা একটা পরিসংখ্যান দেখুন যে ভারতবর্ষের যে মিডিয়া আছে তার যে স্বাধীনতার প্রশ্ন আছে,
বিশ্বের যে বিভিন্ন দেশের মিডিয়ার স্বাধীনতার ক্ষেত্রে আপনাদের অবস্থানটা, ভারতীয় মিডিয়ার অবস্থানটা পাকিস্তান শ্রীলঙ্কার থেকেও নিচে আচ্ছা স্বাধীনতার প্রশ্নে। আচ্ছা আজকে বিগত 11 বছর, সেটা পশ্চিমবঙ্গ হোক এবং সেটা ভারতবর্ষ হোক, আমরা একটা স্টিং অপারেশন দেখতে পাইনি। একটা স্টিং অপারেশন, ইনভেস্টিগেটিং জার্নালিজম যেটা ছিল, একটা জার্নালিজমের একটা পার্ট, আপনি তো জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছেন, আপনি তো জানেন আজকে সেগুলো হয় না। আজকে শুধু শুভেন্দু বাবু কি বললেন, দিদি কি বললেন, কুণাল বাবু কি বললেন, এর মধ্যে কেন আপনারা আবদ্ধ রাখছেন বাংলার রাজনীতিকে? বাংলার দুঃখ দুর্দশা, বেকারদের সমস্যা, পুলিশের দুরবস্থা, এই বিষয়গুলো নিয়ে ডিবেটে আমরা কবে আসবো? রাইট, একেবারে ঠিক। এই বিষয়গুলো আপনাকে নিয়ে আপনাকে debate- আপনাকে 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 একটু আপনাদের জানিয়ে রাখবো সম্পাদক আবু বাবু আপনাকে একটু খালি একটা ইনফরমেশন দিয়ে রাখবো। আপনি বোধহয় কার্যত আমার সঙ্গে 2 দিন প্যানেলে বসেছেন এখনো পর্যন্ত, আমার যতদিন মনে পড়ছে, বিগত 1 দিন পড়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আজকে বসেছেন। আমি আপনি একটু আপনাকে একটু একটু ব্যক্তিগতভাবে বলছি না। প্যানেলিস্ট একটু একটু, না আমি সেটা আমার- বলছি না, আমার কথা- না না আমি আমার সেটা কথা বলছি না শুনুন। বাবু, আপনি ব্যক্তিগত আক্রমণ করছেন এটা একবারও আমি বলছি না। আমি শুধু এটা বলতে চাইছি, ট্রাইব টিভি বাংলার শোগুলো একটু প্লিজ ফলো করবেন। তার কারণ আমরা কার্যত যাবতীয় সাধারণ মানুষের রুটি রুজি রোজগার নিয়ে কথা বলি। এর আগের দিনও আমরা বলেছি, তার আগের দিনও বলেছি, এবং বিজেপিকেও কোশ্চেন করতে আমরা ছাড়িনি, তৃণমূল কংগ্রেসকেও কোশ্চেন করতে ছাড়িনি। হ্যাঁ, এখন যদি আপনি ভারতীয় মিডিয়ার অংশ হিসেবে ট্রাইব টিভি বাংলাকে না দেখতে পাচ্ছেন, তাহলে এটা সত্যি আমাদের কিছু করার নেই। আমি মার্জনীয় চাইছি, আপনি শুধু একটু না, এটা আমি- বলে দিন যে আমাদের দিক থেকে আমরা কি করতে পারি। আমরা তো সাধারণের জন্যই কথা বলছি, কোন জায়গায় মনে হচ্ছে যে আমরা সাধারণের জন্য কথা বলছি না? আপনারা সিদ্ধার্থ বাবু মানে কংগ্রেসী নেতাদের জেলে ভরে দিতেন। আচ্ছা, আজকের পুলিশ ব্যবস্থা, আজকের যুব প্রজন্ম জানে সিদ্ধার্থ বাবু কংগ্রেসী নেতাদের জেলে ভরে দিতেন? আজকের যুব প্রজন্ম জানে? তাহলে আপনার কাছে কোনটা মূল্যবান? আপনার কাছে সিদ্ধার্থ বাবুর এই দৃঢ় প্রশাসনটা মূল্যবান, নাকি ওই কাটগে তো বাটগে আর হিন্দু মুসলিম আর ধর্ম মুসলমানদের ফেলে দেবো, ঠুসো মেরে দেবো, এগুলো মূল্যবান? এখন সেইটা আপনার সম্পাদক মহোদয়কে ঠিক করতে হবে। আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদেরও একটা ভূমিকা থাকে। এই গোটা পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে, এবার আমরা কিভাবে মানুষের কাছে যাব, আমরা আমাদের মাননীয় প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কিভাবে আমাদের সংগঠনকে শক্তিশালী করে আমরা নির্বাচনে লড়াই করব, তার পরিকল্পনা 2026-এর আগে আপনারা বুঝতে পারবেন, এবং তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটো রাজনৈতিক দলও বুঝতে পারবে কিভাবে কংগ্রেস আগামী দিনে রাস্তা চলবে, পথ চলবে। বেশ, বুঝতে পেরেছি। আমাকে এখানে একটু অম্বিকেশ বাবুর কাছে যেতেই হবে। অম্বিকেশ বাবু, কার্যত আবু বাবুর কথা শুনে আমি যতদূর বুঝতে পারলাম যে কংগ্রেস কার্যত যে লিস্টে নেই, এই বিষয়গুলো শুনে যথেষ্ট ফ্রাস্ট্রেটেড থাকছেন, এবং ঠিক সে কারণের জন্যই তাদের মিডিয়ার ওপর রাগ। কিন্তু বিশ্বাস করুন, আমরা অলওয়েজ চেষ্টা করেছি কংগ্রেস থেকে শুরু করে সিপিআইএম প্রত্যেককে সঠিকভাবে চেষ্টা করেছি জায়গা দেওয়ার, কিন্তু না, তারা জায়গা চাইছেন না। না না, আই এম সো সরি, আমি একবারও আমার কথা আপনার উপর চাপাইনি। আমি একটু অম্বিকেশ বাবুর কাছে যাই। আবু বাবু প্লিজ, বলিনি প্লিজ আবু বাবু, আমি এ কথা আপনি অবশ্যই বলিনি। বলার সুযোগ পাবেন, কিন্তু আমি একটু অম্বিকেশ বাবুর কাছে আমাকে যেতেই হচ্ছে। অম্বিকেশ বাবু, কার্যত আমরা যে ভোটের অঙ্কের সমীকরণ দেখতে পাচ্ছি, দেখুন ভোটটা কারা দেয়? সাধারণ মানুষ দেয়, এবং ঠিক সাধারণ মানুষের জন্য যদি আমরা সওয়াল জবাব নাই করছি, তাহলে ভোটের অঙ্ক নিয়ে হিসেবই বা কেন করছি? আমরা তো এই জন্যই ভোটের অঙ্কের হিসেবটা করছি, তার কারণ 2021 সালে যখন দুর্নীতি প্রসঙ্গ সামনে আসে, যখন কেন্দ্রীয় বঞ্চনা সামনে আসে, সেটা যখন টেস্টেড অ্যান্ড প্রুভড হয়, তখন সে জায়গায় বারংবার ডিভিডেন্ড পাচ্ছে তৃণমূল কংগ্রেস। দুর্নীতি রয়েছে রাজ্যে, শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে দুর্নীতি রয়েছে, বিজেপি বলছে, কিন্তু কোথায় ফল? সাধারণ মানুষ কি সত্যি বুঝতে পারছে না, নাকি সবটাই আপনিও এখন এটা বলবেন যে মিডিয়াই ভুল বোঝাচ্ছে? কোনটা? না, এটা ঘটনা যে আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্থান, এবং সেটা সরকারি যে 3টে পিলার আছে, সে 3টে পিলারের বাইরে এটা বেসরকারি বলা যেতে পারে। এটা হচ্ছে সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্থান, এবং সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সমাজের ভেতরে যে সকল সংবিধান বিরোধী দুর্নীতি বা ইত্যাদি যে সকল ঘটনাগুলো ঘটছে তার আয়না দেখানোর কাজ হচ্ছে সংবাদ মাধ্যম। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি না, তবে এটা ঘটনা 2014 সালে কেন্দ্রে মোদী সরকার আসার পর একটি বিষয় খুব সামনে এসেছে, সেটা হচ্ছে গদি মিডিয়া। এবং গদি মিডিয়া কথাটা এমনি এমনি আসেনি,
এর অনেক উদাহরণ আছে, আমি এখানে বসে বসে উদাহরণ দিতে পারি। পুণ্যপ্রসূন বাজপেয়ীর কথা বলতে পারি, আমরা রবিশ কুমারের কথা বলতে পারি, আমরা অনেকের উদাহরণ করণ থাপারের কথা বলতে পারি। এরা সকলে কেউ মেইন স্ট্রিমে না থেকে বাধ্য হয়েছে ইউটিউবে এসে নিজেদের মতো করে চ্যানেল তৈরি করতে। অর্থাৎ আমি যে কথাটা বলছি, ন্যাশনাল পার্সপেক্টিভে এবং আমাদের লোকাল বা আমাদের স্টেট পার্সপেক্টিভে মিডিয়ার যে ভূমিকা পালন করা উচিত সেটা তারা করছে না। আজকে আমাদের রাজ্যে যখন, এটা ঠিকই, আবার এবার দ্বিতীয় বিষয়টায় আসি, যে হ্যাঁ, আমাদের গণতন্ত্রের বড় উৎসব হচ্ছে নির্বাচন এবং সাধারণ নাগরিক তার মতামত দেওয়ার একটি নির্দিষ্ট জায়গা। কিন্তু আমরা 2011 সালে পর পশ্চিমবঙ্গে বিশেষ করে, আমি 2011 সালে সব ঠিক ছিল আমি এটা আদৌ দাবি করছি না, এবং 2014 সালের পরে সারা ভারতবর্ষের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যেটাকে আমরা বলি লেভেল প্লেইং যে ফিল্ড, সেটা কিন্তু নেই। এটা কিন্তু নেই, অর্থাৎ অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নেই। আজকে আপনি পশ্চিমবঙ্গের নিরিখে যদি চলে আসেন, সে পঞ্চায়েতের নির্বাচন হোক, পুরসভার নির্বাচন হোক, কর্পোরেশনের নির্বাচন হোক, কি সমবায় নির্বাচন হোক, কি বিধানসভা নির্বাচন হোক, কি লোকসভা নির্বাচন হোক, আপনি বুক ঠুকে বলতে পারবেন না যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন এবং উৎসবের চেহারায় হয়েছে। অর্থাৎ অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ পশ্চিমবঙ্গে নেই, এটা স্বীকার করে নিতে হবে। আমার নিজের অভিজ্ঞতা আছে, এরকম প্রচুর মানুষের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতাগুলো বললে সেটা পরিষ্কার হবে। তাহলে অমিকেশ বাবু, ঠিক কোন অঙ্কে, কোন সমীকরণে বিজেপি বলছে যে বাংলায় 26-এ তারা আসছেন? প্রতিবার ফেল করেছেন। না, এটা বাস্তব ঘটনা যে আজকে যদি দাঁড়িয়ে আমরা দেখি, পশ্চিমবঙ্গের শাসক দলে আছে তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলে আছে বিজেপি, এবং বিজেপি আবার কেন্দ্রের শাসক দলে আছে, এবং এই দুটি দল তারা বোঝাপড়া করে পশ্চিমবঙ্গে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে যে সাধারণ মানুষের কাছে বোঝাবার একটা, মানে বোঝাতে চাইছে যে এইখানে এই দুটি দল ছাড়া আর কোনো নেই। আর এই দুটি দলের এজেন্ডা কি? মানুষের রুটি রুজি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, মহিলাদের নিরাপত্তা, এসব নিয়ে কোনো আলোচনার বিষয় নেই এই দুটি দলের মধ্যে, রাজ্য শাসক দল এবং কেন্দ্রীয় শাসক দল। তাদের একটি হচ্ছে হিন্দু মুসলিম, হনুমান জয়ন্তী, রামনবমী, তারপরে যে কেন্দ্রের বঞ্চনা, এর চুরি দুর্নীতি, এই সব হচ্ছে। কিন্তু এবারে আপনার এবারে নির্দিষ্ট প্রশ্নের বিষয়ে আমি আসি, যে এই যে দুর্নীতি, আজকে আপনাদের বলার কোনো দরকার নেই, সব মানুষ, সারা রাজ্যের সাধারণ মানুষ, খেটে মানুষ পর্যন্ত বুঝে গেছে যে আমাদের রাজ্যের সরকার একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তৈরি করেছে। সেটা বলার অপেক্ষা রাখে না। বিচার ব্যবস্থা কি রায় দিচ্ছে, কাকে দোষী সাব্যস্ত করছে, কাকে সাজা দিচ্ছে, তার উপরে কিচ্ছু যায় আসে না। এবং কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, এবং আজকে এ জেলে যাচ্ছে, কালকে সে জেলে যাচ্ছে, এবং শেষমেশ আমরা যেটা আজিকরের প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখলাম, স্বাস্থ্যক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং মানে কি না হয়নি আর কি একটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থায়, সেখানে যে প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য, যেমন আমাদের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর তদারকিতে কলকাতা পুলিশ সেটাকে চেষ্টা করেছে ধামাচাপা দিতে, তেমনি সিবিআই কেও ম্যানেজ করে তাকেও ধামাচাপা দেওয়া গেছে। এটা আমার কথা নয়, শিয়ালদা কোর্টের বিচারপতির 172 পাতার রায়ে সেটা স্পষ্টভাবে বলা আছে। অর্থাৎ রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল উভয়ে মিলে পশ্চিমবঙ্গে এমন একটা বাতাবরণ তৈরি করতে চাইছে, এবং সেটা হিন্দু মুসলিম ইত্যাদি বা দুর্নীতি, স্বজন পোষণ ইত্যাদিকে করে, এ বলে তুই দুর্নীতি করেছিস, ও বলে সে দুর্নীতি করছে, আসলে উভয়ই দুর্নীতির পাপে রয়েছে, কিন্তু একে অপরকে দোষারোপ করে এই বাইনারিটা চালিয়ে যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক অবস্থান এবং পশ্চিমবঙ্গের সামাজিক জনসংখ্যার যে বিন্যাস, সেখানে এই বাইনারিটা খুব কাজ দিচ্ছে। মানে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এই প্রচারটা কিছুটা হলেও মানুষকে প্রভাবিত করছে। আর কোনটা প্রভাবিত করছে, দুর্নীতি নাকি বঞ্চনা? দুর্নীতি বঞ্চনা না, এই যে বাইনারি আর কি, যে আমি যদি তৃণমূলকে পছন্দ না করি তাহলে আমার একমাত্র অল্টারনেটিভ অপশন বিজেপি, তো আমাকে যদি বিজেপির এই বঞ্চনার কথা যদি আমি, তাহলে আমার একমাত্র অল্টারনেটিভ হচ্ছে তৃণমূল, এই বাইনারির মধ্যে আছে। কিন্তু আসল যে সমস্যাগুলো, রুটি রুজির সমস্যা, স্বাস্থ্য, শিক্ষার যে সমস্যা, আমাদের যে নাগরিক অধিকারের যে সমস্যা, আমাদের যে নাগরিক
অধিকার উপর আক্রমণ হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু অর্থাৎ অমিকেশ বাবু, আপনি এক কথা বলার চেষ্টা করছেন যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সেট আপ তত্ত্বের বিষয়টা আপনি আবারও তুলে ধরার চেষ্টা করলেন, তাই তো? অবশ্যই আছে। বেশ, আমি এখানে একটু রুবিদির কাছে যেতেই হবে। রুবিদি, কার্যত আপনারা এত বলছেন, এত কিছু বলার চেষ্টা করছেন, তৃণমূল কংগ্রেস এখানে এই একটা করেছে, কথা আমি রাজ্য বলতে সরকারে। চাই। হ্যাঁ অমিকেশ বাবু বলুন। একটা কথা বলতে চাই, যদি এটা ঠিক যে দুর্নীতি আমাদের রাজ্যে সর্বস্তরে, পঞ্চায়েত পুরসভা থেকে শুরু করে আমাদের রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীরা পর্যন্ত দুর্নীতির সঙ্গে জড়িত আছে, অর্থাৎ যাকে বলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এর বিরুদ্ধে কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ সেইভাবে নিচ্ছে না পশ্চিমবঙ্গের নিরিখে। আবার যদি বঞ্চনা করে থাকে কেন্দ্রীয় সরকার, তাদের কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে তার আর্থিক বরাদ্দ যেটা রাজ্যের পাওয়ার কথা সংবিধানের রীতি অনুযায়ী, সেগুলো যখন তারা পাচ্ছে না, তার বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকার কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে কোনো কোর্টে বুঝতে যাচ্ছে পেরেছি, না, মামলায় আমি যাচ্ছে বুঝতে না। পেরেছি। আমি ঠিক এখানে রুবিদির কাছে যাব। রুবিদি, কার্যত আপনারা যা বলছেন, বিশেষ করে দুর্নীতির এত প্রসঙ্গ আপনারা তুলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তো ভুড়ি ভুড়ি আপনারা দুর্নীতির অভিযোগ তুলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা গেল না কেন? আমার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, আপনারা একেবারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে পর্যন্ত জেলে পাঠিয়ে দিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে আপনাদের এত দুর্নীতির অভিযোগ, তাকে ছুতে পর্যন্ত পারলেন না। রুবিদি, দেখুন, বিষয়টা হচ্ছে সবকিছুই প্রমাণের বিষয় থাকে, ঠিক আছে? আমি কাউকে অ্যারেস্ট করলাম, দুদিন রেখে দিলাম, একটা অভিযুক্ত, সুতরাং তাকে আমার দুদিন বাদে এমনি ছেড়ে দিতে হবে। সুতরাং ওরকম ভাবে কাউকে অ্যারেস্ট হেমন্ত করতে সোরেনের লাভ নেই। মতো? আর হেমন্ত সোরেনের মতো? এবং অ্যারেস্ট, হ্যাঁ বলে নিচ্ছি, দেখুন অ্যারেস্ট না, হেমন্ত সোরেনের বিষয়ে কিছু ছিল তথ্য, সেই বিষয়ে অ্যারেস্ট করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বিষয় এখন অব্দি সেরকম ভাবে কিছু পাওয়া যায়নি, সেরকম নথি পেলে নিশ্চয়ই তাকেও অ্যারেস্ট করবে, কাউকেই ছেড়ে দেবে না, ঠিক আছে? কারণ আইনের জায়গায় একদম ঠিক ছিল। আর এই যে কথা বলছে, আচ্ছা বলছি, আমার নাম রুবি মণ্ডল, আপনার নাম কি রুবি মণ্ডল? নারদায় তাহলে টাকা আপনি নিতে দেখা ড্রেসটা গেল, চেঞ্জ করে চলে আসুন। নারদায় Please, টাকা নিতে না, দেখা না, গেল। please। লোকসভায় একটা কমিটি তৈরি করা হলো বেশ, বেশ। লালকৃষ্ণ আডবাণীকে নিয়ে, একদিনও মিটিং হলো না, এক এক করে আবু এক এক করে। আমি একদিনও একটু রুবিদির meeting থেকে হলো শুনে না। নিই, আপনাকে বলার সুযোগ দেবো। রুবিদি প্লিজ বলুন। একদিনও মিটিং হলো না। এই প্রশ্নের জবাব কে দেবে? হ্যাঁ নিশ্চয়ই, রুবিদি প্লিজ বলুন। হ্যাঁ, ছাড়ুন। দেখুন, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এক্ষুনি একটু আগে বলা হচ্ছিল সেটিং এর কথা। দেখুন, তৃণমূলের বিজেপির সেটিং এর কথা এরা অনেকেই বলে থাকে, কিন্তু আমি একটা কথা প্রকাশ্যেই বলছি যে সিপিএম এ ধরনের কথাবার্তা তৈরি করেছে, কারণ কার্যতই তৈরি করার কারণ আছে। এরা যতই যা বলুক, এরা নো ভোট টু বিজেপি বললেও এরা নো ভোট টু মমতা ব্যানার্জি বলবে না কোনোদিন। এরা বলবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা চাই, এ কথা বলবে না। এরা দুর্নীতি নিয়ে কথা বলবে, অনেক কিছু নিয়ে কথা বলবে। সুতরাং সেটিংটা কোথায় কি আছে না আছে সেটা আমরা জানি। সুতরাং এইসব নাটক সাধারণ মানুষকে আর বোঝাবেন না। এইসব বিভ্রান্তকর কথাবার্তা বলার জন্যই এখনো কিন্তু পশ্চিমবঙ্গে আপনারা শূন্যতেই হয়ে রয়েছেন এবং শূন্যতেই থাকবেন আগামী কাদের কথা বলছেন যত রুবিদি? তাড়াতাড়ি বুঝে যাবেন। অম্বিকেশ মহাপাত্র বাবু একজন অধ্যাপক, আপনি কাকে টার্গেট না, করছেন? আমি ওনাকে শুধুমাত্র বলছি না। দেখুন, সিপিএম একা লড়াই করে না, সিপিএম কংগ্রেসের সাথে যুক্ত হয়েই লড়াই করে। নারদার ঠিক বিচার আছে? হলোটা কেন? তো- লালকৃষ্ণ আডবাণী না, কেন? আমার আবু বলতে আজকে দেবেন? আজকে প্লিজ আবু প্লিজ মানে আমি একটা প্রশ্ন করছি, প্রশ্ন করার অধিকার বুঝতে তো পেরেছি, আছে। বুঝতে পেরেছি, না, না, বলা শুনুন প্লিজ। লালকৃষ্ণ আডবাণী কেন একটা মিটিং করলেন না? আগে বেশ, আপনাদের বেশ, আগের please, প্রশ্নগুলোর রুবিদি। উত্তরটা দিইনি, তারপর বলছি। আচ্ছা, এই রুবিদি প্রশ্নের বলুন। উত্তর বলছি। পাবো তো দিদি? না, দিদি, এই তারপর প্রশ্নের বলছি, উত্তর পাবো তো? আসছি। হ্যাঁ, আপনার অপেক্ষায় কথাই আসবো। রইলাম, আর একটু অপেক্ষায় আগে, রইলাম। হ্যাঁ, একটু আগে তৃণমূলের মুখপাত্র বলছিল কেন্দ্রীয় বাহিনী নিয়ে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী একটা এখতিয়ারের মধ্যে, একটা সারাউন্ডিং এর মধ্যে থাকে, তার বাইরে সে কিন্তু থাকতে পারে না এবং বুথের ভেতরে সে ঢুকতে পারে না। কিন্তু এখানে যখন ভোটটা হয় তখন কিন্তু বুথের ভেতর আর্মস নিয়ে ভোটটা অবধি হয় এবং বোম্বিং হয়, সাধারণ মানুষ কিন্তু ভোটটা অবধি দিতে যেতে পারে না এবং আচ্ছা বেশ, নানা রকম ভাবে সেইটাই যদি আমি ধরে নিই, তাহলে 2026-এ দাঁড়িয়ে কি করে পারবেন? 2026-এ কি তাহলে এগুলো সব চলে যাবে? হয় না। না না রুবিদি, তাহলে আপনার কথাই মানছি, সব মানছি। তাহলে অমিত শাহ কি করে বলছেন এই কথাগুলো যে এবার 2026-এ পদ্ম ফুটবে না, না, বাংলায়? এই একই রকম দেখুন, সার্কামস্টেন্সেস তো থাকবে, যে সমস্যাগুলো চেঞ্জ আছে হয়ে যাবে সেই না? বিষয়গুলো না, যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে পর্যালোচনা চলছে। একটি সংগঠন, ভারতীয় জনতা পার্টি সংগঠনের উপর বিশ্বাসী, বুঝতে পেরেছেন তো? এবং ভারতীয় জনতা পার্টি সেই সংগঠন মজবুত করেই এগোবে, কংগ্রেসের মতো হাওয়া হেওয়ায় উঠছে না। আর একটা কথা হচ্ছে, কংগ্রেস ভীষণভাবে হতাশায় ভুগছে, সেটা বোঝা যাচ্ছে। এই যে সংগঠনটা বলছিলেন কোনটা একটু আগে রুবিদি? media কি দিলীপ করেছে। ঘোষের সংগঠন নাকি শুভেন্দু অধিকারী নাকি সুকান্ত মজুমদারের? কার সংগঠন? দেখুন, আপনি দিলীপ ঘোষ বলুন, দিদি, আমার সুকান্ত বাবু প্রশ্নের বলুন আর উত্তরটা দিন শুভেন্দু না, বাবু দিদি। বলুন। এক মিনিট দাঁড়ান, এথিক্স আসছি। কমিটি, এথিক্স কমিটি। আবু প্লিজ এক এক করে, আসছি। রুবিদিকে বলা সুযোগ দিন। দেখুন, দিলীপ বাবু বলুন, সুকান্ত বাবু বলুন, শুভেন্দু বাবু বলুন, আর সবাই কিন্তু বিজেপিই করে। আলটিমেটলি কিন্তু সবাই বিজেপির ছাতার তলাতেই আছে এবং আমাদের সাধারণ কর্মীরাও বিজেপির ছাতার তলায় আছে। সুতরাং এইসব কথাবার্তা যারা রটানোর চেষ্টা করে তাদেরকে বলবেন, আমার কাছে বলবেন না। আর একটা কথা হচ্ছে, একটু আগে যে কংগ্রেস বলছিল যে মিডিয়া কি করছে, বলছে মিডিয়া কি করছে। আমি বলছি, মিডিয়া যদি কিছুই না দেখাতো,
এখন হাতের মুঠোয় আপনার ইন্টারনেটটা আছে বলে না আপনি সবকিছু দেখতে পাচ্ছেন। একটা সময় ছিল অত্যাচার, মহিলাদের উপর বিভৎস অত্যাচার হয়েছে কংগ্রেস আমলে, একের পর এক হিন্দু বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় বোম ব্লাস্টিং হয়েছে, একের পর এক প্লেন হাইজ্যাক হতো, 2 মাস বাদে বাদে প্লেন হাইজ্যাক হতো কংগ্রেসের আমলে। সুতরাং সেই ঘটনাগুলো না কুলদীপ নায়ারের নাম শুনেছেন দিদি? কুলদীপ নায়ারের নাম, কুলদীপ নায়ারের নাম শুনেছেন? সাধারণ ম্যানার্স টুকু নেই, একটু ম্যানার্সটা মেইনটেইন করুন। আপনাকে বলার সুযোগ দেবো, আপনার রিব্যাটল করার আপনি সুযোগ পাবেন। ম্যানার্সটা একটু মেইনটেইন করুন। গদি মিডিয়া ছিল না, আপনার আবু, সময় তো please, বলিনি। বলার সুযোগ দিন রুবিদিকে, বলুন আরে রুবিদি বলুন, শুনুন, শেষ করুন। আপনারা সেরকম কিছু করেননি, বুঝতে পেরেছেন? এই ডিজিটাল মার্কেটিং এর, এই ডিজিটাল ইন্ডিয়াকে কানেক্ট করেছে মোদিজি, তাই আপনি দেখতে পাচ্ছেন, তাই এখানে বসে এখানে কথা বলতে পারছেন, সেই সুযোগটা করে দিয়েছে মোদিজি। আপনি ধন্যবাদ জানান। আপনার যে আজকে রাহুল গান্ধী সংসদ ভবনে প্রিয়াঙ্কা গান্ধীর গান এটা তো শ্রীলঙ্কাতেও হচ্ছে, এটা তো শ্রীলঙ্কাতেও চলছে, ওখানে মোদিজি আছে নাকি? শুনুন না, আবু, আপনি বারবার বলুন, এরকম আরে interruption বাবা, করলে কি করে কথা বলবেন? শুনুন, তারা বলার সুযোগ দিন। আবু, প্লিজ, আবু এরকম করলে আপনার ফেরা ডাউন করতে আমি বাধ্য হব। কোনো জায়গা আবু থেকে বলার পিছিয়ে সুযোগ দিন নেই। প্লিজ, আপনার কাছে আমি যাবো। ভারতবর্ষ কোনো জায়গা থেকে পিছিয়ে নেই, ভারতবর্ষ একটা দারুণ গতিতে এগোচ্ছে, এটা আপনাদের সহ্য হচ্ছে না। কারণ কংগ্রেস আমলে তো কিছু হয়নি, কংগ্রেস আমলে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল, বরঞ্চ ভারতবর্ষের সম্পত্তি একের পর এক বাইরে। না রুবিদি, আপনি বলছেন কংগ্রেস আমলে কিছু হয়নি, মনরেগা কার আমলে? শুনুন না রুবিদি, মনরেগা কার আমলে? মনরেগা কার আমলে? দেখুন অনেক আপনারা তো সেটাও দিচ্ছেন না বাংলাকে রুবিদি, আপনারা সেটাও বাংলাকে দিচ্ছেন না। এটা আরে আপনারা শুনুন, ব্যাপারটা হচ্ছে বলুন তো কি, এই যে আমি ওনার কথাটার উত্তর দিয়ে নিচ্ছি আগে, তারপর আপনার কথাটাও আসছি। যে এরা যে বলছে মিডিয়া কোনো কাজ করছে না, মিডিয়া যথাযথ কাজ করছে। তাই আজকে লোকসভা থেকে শুরু করে সমস্ত জায়গায় যা যা সিচুয়েশন হচ্ছে, ঘটনা ঘটছে, আমরা টিভিতে বসে, ঘরে বসে, একটা কোনায় বসে দেখতে পাচ্ছি, আমরা সেই নিয়ে পর্যালোচনা করতে বসতে পারছি। এর জন্য ধন্যবাদ জানানো উচিত মিডিয়াকে, এটা আমি বলবো। এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেটা পশ্চিমবঙ্গে, সেটাকেও বিকৃতি করে দেওয়া হচ্ছে। আপনি জানেন আজ একটা কোর্ট চত্বরে অবধি একটা নিউজ চ্যানেল, আমি নাম নিচ্ছি না যেহেতু আমি অন্য একটা নিউজ চ্যানেলের বসে আছি, সেখানেও একজন মহিলা সাংবাদিককে মারধর করেছে কংগ্রেসের কিছু লোকেরা, তৃণমূল কংগ্রেসের কিছু লোকেরা। এটা আপনাকে বুঝতে হবে। শুধুমাত্র তাই নয়, এবং অনেক জায়গায় আমরা দেখছি সাংবাদিকদের কি ভাবে অত্যাচার করা হচ্ছে। সুতরাং মিডিয়ার কাজ করছে, করতে দিন। আপনারা মিডিয়াকে আটকানোর চেষ্টা করছেন, ভয় দেখাচ্ছেন, থ্রেটনিং করছে, এটা করবেন না, এটা আমরা রিকোয়েস্ট করছি, করবেন না। আর আর একটা কথা যেটা বলছিল যে পঞ্চায়েত ইলেকশনের কথা বলছিল, শুনুন, কংগ্রেস তৃণমূল মুখপাত্র বোধহয় বলছিল, তাকে উত্তরটা দিয়ে দিচ্ছি। পঞ্চায়েত ইলেকশন এমন ভাবেই হয়েছিল, কর্পোরেশন ইলেকশনে এমন ভাবে হয়েছিল, পঞ্চায়েত ইলেকশনে না নমিনেশন টুকু অব্দি জমা দিতে যেতে পারেনি, তার আগেই তৃণমূল কংগ্রেস বলছে আমরা জয়ী হয়ে গেছি। গণতন্ত্র কোথায় আছে পশ্চিমবঙ্গে সেটা না সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। একবার আপনারা সঠিকভাবে ভোট করে দেখুন না। আমরা বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাইবে। কারণ এই যে আপনি কথা বলছেন না, হ্যাঁ আর একটুখানি বলে নিচ্ছি, জাস্ট এই যে বলছে না শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম করছে না, ভারতীয় জনতা পার্টি, দেশের প্রধানমন্ত্রী সঠিকভাবে কাজ করছে। আপনি জানেন দেশে 3-3টে সেমিকন্ডাক্টর বিজনেস ঢুকছে, আপনি ভাবতে পাচ্ছেন? সমর শিল্প ঢুকছে, আপনি ভাবতে পাচ্ছেন আজকে ভারতবর্ষ কোথায় এগিয়ে গেছে? সমস্ত যেরকম আভ্যন্তরীণ দিক থেকে বাংলা পাবে কি করে? আপনি বাংলায় বসে রয়েছেন, বাংলা কথা বলুন প্লিজ। বাংলা কি পাচ্ছে? এটাই তো বলছি, বাংলা পাচ্ছে না, বাংলা পাচ্ছে না, এটাই আমাদের দুঃখ। তাই বাংলায় পরিবর্তনটা দরকার, পুনরায় গণতন্ত্র স্থাপন করার জন্য বাংলায় পরিবর্তনটা দরকার, এটাই আমরা বলতে চাইছি। আর সারদা যেতেই হবে। বেশ রুবিদি, আমি আসবো, আমাকে অনাবিল বাবুর কাছে যেতেই হবে। অনাবিল বাবু, কার্যত একের পর এত প্রকল্প, আপনারা নিজেরাও বলছেন, স্বয়ং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছেন তিনি পর্যন্ত বলছেন কেন্দ্রীয় প্রকল্পের নাম। আমি বলছি এগুলো একটাও কি বাংলার লোকেরা পাচ্ছে? আমি চেষ্টা করব খুব শিগগিরই, যে আবু বলছেন সাধারণ মানুষের কথা তুলে আনার জন্য, আমি চেষ্টা করব সাধারণ মানুষের কিছু কথা তুলে আনা, যারা সত্যি কেন্দ্রীয় কোনো প্রকল্প তারা পাচ্ছেন কিনা, আমি সত্যিই চেষ্টা করবো। ট্রাইব টিভি বাংলায় অবশ্যই নজর রাখবেন। কিন্তু অনাবিল বাবু, এটা কি হচ্ছে? বাংলা এত বঞ্চিত কেন হবে? শুধু আপনারা নয়, 2011 সালের আগে, আমি যদি খুব ভুল না হই, সিপিআইএমও সেই সময়তে যথেষ্ট বলতেন নাকি কেন্দ্রীয় বঞ্চনা হচ্ছে, কিন্তু কেউ কখনো হাইকোর্ট পর্যন্ত গেলেন না। হাইকোর্ট ভুলে যান, সুপ্রিম কোর্ট সেখানেও গেলেন না, সেখানেও আপনারা যাচ্ছেন না, কিন্তু আপনারা শুধু অ্যালিগেশন দিচ্ছেন। তার মানে সবটাই আপনারা রাজনীতি করতে চাইছেন, শুধুমাত্র ওই মানে টেস্টেড অ্যান্ড প্রুভড এই বিষয়টিকে প্রমাণ করার জন্য সাধারণ মানুষের কাছে, যে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনা বিষয়টিকে জিইয়ে রাখতে হবে, তাই তো? দেখুন অঞ্জন বাবু, কেন্দ্রীয় বঞ্চনা শুধু এ কথা বললে আমি আপনার প্রতি সহমত হতে পারবো না। এই কারণে, কারণ শুধু কেন্দ্রীয় বঞ্চনা দিয়ে ভোট হয় না।
কারণ কেন্দ্রীয় বঞ্চনা দিয়ে ভোট হয়নি। ঠিক বলেছেন, ভোট মহিলা হয়েছে। ভোট রয়েছে, মুসলমান ভোট রয়েছে, ঠিক বলেছেন। হ্যাঁ, একদমই তাই। কারণ হচ্ছে ভোটটা এমন একটা জিনিস, মানুষের আস্থা অর্জন করতে হয়, ভোটে জয়ী হতে হবে। রাজ্যে ভোট হবে, সেই রাজ্যের আপামর সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। সে ভাতা দিয়ে বিরোধী দলে আস্থা? থাকুক বা ভাতা দিয়ে আর এই আস্থা? জন্য টাকা অনুপ্রবেশকারীদের দিয়ে এনে আস্থা ভোট নয়, করাতে টাকা হয়। দিয়ে আস্থা নয়। না, ভাতা দিয়ে আস্থা আপনার হচ্ছে কার্যকলাপ, না। আপনি একটা কথা বলুন, বেকারত্বের হার কোথায় এসে পৌঁছেছে? বাংলায় বেকারত্বের হার কোন জায়গায় রয়েছে? ভাতা কতজন পাচ্ছে আর বেকারত্বের হার কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ধারাবাহিক উন্নয়ন এবং বলার সুযোগ দেব রবিদি। নিবিড়ভাবে সাধারণ মানুষের পাশে থাকা, এটা বাংলার মানুষের আস্থা অর্জন করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। এটা দর্থহীন ভাষায় আমি এই জায়গায় দাবি করছি। এবং এই জায়গাতে আপনারা যে বলছেন যে কেন্দ্রীয় যে সমস্ত প্রকল্পগুলো আছে বাংলায় সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে, একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, যখন বাংলার প্রকল্পগুলো তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সেই বাংলা প্রকল্প কোথা থেকে প্রকল্পগুলো পাচ্ছে? কিভাবে বাংলা প্রকল্প কি কোথা বলছেন? থেকে পাচ্ছে? বাংলা প্রকল্প কোথা থেকে পাচ্ছে? বাংলা টাকা কোথা বাংলা- থেকে পাচ্ছে? বাংলার প্রকল্প বাংলার কি বাংলার কোনো রাজকোষ নেই? আছে বাংলা তো? শুধু কি কেন্দ্র আপনি বলছেন তো কেন্দ্রীয় রাজকোষ সাহায্য- রয়েছে, আপনি নিজেই বলছেন তো অবশ্যই। রাজকোষ রয়েছে, তাহলে কেন রাজকোষ- বলছেন যে রাজকোষে রাজকোষ- ঘাটা পড়েছে? আপনি কি বলেছিলেন একটু বাংলা বলুন? আবাস মুখ্যমন্ত্রী যোজনার মমতা টাকা বন্দ্যোপাধ্যায় এবং স্বয়ং রাজকোষ নিয়ে কি 100 বলেছেন দিনের আপনি কাজে- শুনেছেন? 100 দিনের কাজের টাকা, দেখুন, 100 এখানেই দিনের এখানেই কাজের আমি টাকা বুঝতে পারি না বাংলা যে আবাস আপনাদের উচ্চ নেতৃত্বের সঙ্গে আপনাদের নেতৃত্বদের মধ্যে কোনো একটা জায়গায় তালমিলের অভাব রয়েছে। অনামিল বাবু, কেন- আপনি কেন- বলছেন যে কেন- রাজকোষ কেন রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে রাজকোষ ফাঁকা হয়ে যাচ্ছে। আমি এখানে আবু বাবুর আরে কাছে যাব। আবু বাবু, রাজকোষ রয়েছে মানে কি রাজকোষ ফাঁকা হচ্ছে কি সেখানে টাকা আছে, এই বিতর্কিত প্রশ্ন নয়। আপনি আমাকে বলতে দিন। কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্পগুলো করছে সেখানে এতটাই বিধিনিষেধ আরোপ করা হচ্ছে যেগুলো মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে সেগুলো একবারে অধরা থেকে যাচ্ছে। আর যখন বাংলায় কোনো প্রকল্প তৈরি হচ্ছে সেই প্রকল্পগুলোকে সরলীকরণ করতে করতে সাধারণ রবিদি, মানুষের আপনাকে কাছে অনলাইনে বলার সুযোগ পৌঁছানোর দেব। জন্য সরলীকরণ করা হচ্ছে। এইখানে পার্থক্য মানুষ সেটা মানে বুঝছে। কিভাবে বাংলার সরলীকরণটা মানুষকে- আপনারা করছেন? দেখুন, বিরোধীরা আপনাদের দিকে অভিযোগ আনে কাটমানির দ্বারা নাকি আপনারা সরলীকরণ করছেন, এটা কি সত্যি? এটা মোটেই নয়। কারণ হচ্ছে আচ্ছা। যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে তাহলে এত তিনি ভুরি ভুরি দপ্তরি উদাহরণ কোথা ভাষায় থেকে দাবি আসছে? করেন যে যদি এত ভুরি ভুরি এরকম উদাহরণ কোনো কোথা থেকে অভিযোগ আসছে? থাকে তাহলে আমার পার্থ দপ্তরকে চট্টোপাধ্যায়কে জানান, এখনো পর্যন্ত আমি নির্দোষ প্রমাণ করতে প্রয়োজনে পারছেন না কেন? তাকে জেল হাজতে পর্যন্ত করে দেবো। একজন মুখ্যমন্ত্রী ওপেন ফোরামে দাঁড়িয়ে, ওপেন মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি কেউ এই ধরনের কাজ করে থাকে আপনারা প্রশাসনের সাহায্য নিন, প্রশাসনের দ্বারস্থ হন, আমি তাকে জেলে পর্যন্ত ভরে দেবো। এ কথা আমি স্যাটিসফ্যাকশনের উত্তর পাচ্ছি না। আমি জানি না দর্শকরা পাচ্ছে কিনা। আমি এখানে আবু বাবুর কাছে একটু যেতেই হবে, অনলাইনের অবশ্যই রুবিদির কাছে যাব। তার আগে আবু বাবু, আপনার রিয়াকশন। না, সর্বপ্রথম মানে রুবিদি যে প্রশ্নটা আমি করলাম এথিক্স কমিটির কি হলো, হ্যাঁ, যেটা সমঝোতা নিয়ে আমরা বলে আসি, সে প্রশ্নের জবাব উনি এড়িয়ে গেলেন এবং বললেন যে কংগ্রেস কিচ্ছু করেনি। তো বাংলার যারা প্রবীণ নাগরিক আজকে এই চ্যানেলের মাধ্যমে এই শোটা দেখছে তারা জানে যে জাতীয় কংগ্রেস কি করেছে। ডাক্তার বিধানচন্দ্র রায়, বাংলার রূপকার প্রফুল্ল সেন এবং সিদ্ধার্থ শঙ্কর রায় কিভাবে প্রশাসন চালিয়েছেন, এবং কংগ্রেস বিগত 50 বছরের কাছাকাছি আমরা হয়তো ক্ষমতায় নেই, তবু আমরা কি রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা এবং সততা নিয়ে আমরা পশ্চিমবঙ্গে রাজনীতি করি। জয় পরাজয়টা ফ্যাক্টর নয়। বলছি কংগ্রেস ন্যাশনাল জবাবটা দল, দিন না, জবাবটা আঞ্চলিক দিন দল না। না। আপনি আমার এথিক্স কমিটির জবাবটা দিন না দিদি। এথিক্স কমিটি লালকৃষ্ণ আডবাণী জবাব আছে? শুনুন না, সারদা জবাব আপনি আছে, যে জবাব সারদা আছে। নারদা শুনুন না লালকৃষ্ণ আডবাণী এথিক্স কমিটি মিটিং, সারদা নারদা নিয়ে কথা বলছেন না। সারদা নারদা সাধারণ মানুষের টাকাগুলো কারা খেয়েছে? আপনার কাছে জবাব আছে দিদি? তৃণমূল, আচ্ছা তারপর জবাব আপনারা দিন না। ইন্ডিজেট বেঁধেছেন কেন? আপনাকে তাহলে আপনারা ইন্ডিজেট আরএসএস বেঁধেছেন এর কেন? দপ্তর থেকে যে কথা শিখিয়ে দেওয়া হয়েছে নিয়ে কথা বলবেন না। এখানে আরএসএস এর আরএসএস এর দপ্তরে, কোনো মুখপাত্র নেই, আরে আপনি আরএসএস আপনারাই করেন না, আপনি আরএসএস নিয়ে কোনো কথা বলবেন না। আপনার যদি আরএসএস নিয়ে কোনো কথা বলার থাকে জানলে 6 মাস ট্রেনিং নিয়ে আসুন, তারপর আরএসএস নিয়ে কথা বলবেন। আরএসএস কি নাকি আপনি জেনে যাবেন, আরএসএস নিয়ে কথা বলবেন না। আপনি বললাম তো আপনার 7 জনম লেগে যাবে আরএসএস নিয়ে, আরএসএস কে বুঝতে গেলে। আপনি যান আরএসএস এর ট্রেনিং আমাকে এখানে একটু বলতেই হচ্ছে। না, আমি অবশ্যই আসবো।
আবু বাবু আপনাকে আরে, বলার সুযোগ তিনি দিয়েছিলাম। আমাকে আবু বাবু বলতে আপনারা দিচ্ছে না। আপনারা আপনারা কার্যত যেভাবে কাদা ছোড়াছুড়ি করছেন, আপনি নিজেই বলছেন ভ্যালু অ্যাড করতে, সাধারণ মানুষ কোনো ভ্যালু অ্যাড পাচ্ছে কি এখান থেকে? আমি এখানে রুবিদির কাছে অবশ্যই একটা প্রশ্ন, আমি ওয়ান লাইনে একটা রুবিদিকে প্রশ্ন করতে চাইবো। আপনি বলেন আরএসএস করতে গেলে, আরএসএস কে বুঝতে গেলে নাকি আবু বাবুকে এখানে ট্রেনিং নিতে হবে। আমি বলছি আপনি আরএসএস কে ঠিকঠাক বুঝতে পারছেন কি, বা আপনারা? তার কারণ এই আরএসএসই তো একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গা বলেছিলেন। না না, ওনাকে যা শিখিয়ে দিয়েছে তাই বলছেন উনি, ওটা কোনো অসুবিধা নেই। না, 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 এখানে বলতেই হয়। কিছু শেখায় না, এখানে যা শিখিয়ে দিয়েছে তাই বলছেন। অনামিল বাবু, আমি আসছি। ভারতীয় জনতা যা পার্টির শিখিয়ে দিয়েছে আমি তাই সবাইকে বলছেন। একবার রিকোয়েস্ট করছি, দেখুন প্রত্যেকে অনলাইনে রয়েছেন, একটু কোঅপারেট করুন, এক এক করে শোনার চেষ্টা করছি আমি, রাজনীতি করছেন। প্লিজ কোঅপারেট করুন। আমি সবাই, কতদিন রাজনীতি করছেন? হ্যাঁ অনামিল বাবু বলুন, অনামিল বাবু বলুন। আপনি একটা প্রশ্নের জবাব দিতে পারেন না ডিবেটে এসে। আমি দুজনকে বলছি প্লিজ একটু থামুন। অনামিল বাবুকে একটু বলার সুযোগ দিন, অনেক কিছুর কাছে আমাকে যেতে হবে, প্লিজ কোঅপারেট করুন। দেখুন প্রত্যেকে অনলাইনে রয়েছেন, কোঅপারেট করুন। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে বুদ্ধিজীবী এবং আপনাদের যথেষ্ট সম্মান রয়েছে। প্লিজ, আমি এখানে অনামিল বাবুর কাছে যেতে হবে। অনামিল প্লিজ ওয়ান লাইনার। আমি শুধু বিস্তারকে বলবো অনামিল বাবুকে ফ্রেম দিতে। আমি একটু ইন্টারাপ্ট করছি অঞ্জন বাবু, আমি অনামিল বাবু বলুন। interrupt করছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমরা আজকে যে নির্দিষ্ট একটা বিষয়কে নিয়ে বসেছিলাম, আমার মনে হয় সেখান থেকে আমরা সরে চলে এসেছি। একেবারে। কিভাবে বঙ্গে বিজেপি কিভাবে ক্ষমতায় আসতে পারে সে বিষয়ে কারোর কোনো বক্তব্য আমি কিন্তু এখনো শুনতে পেলাম না, যে আমি সেটাকে এখানে বসে খণ্ডন করব। আমি জানার চেষ্টা করছি, আমি জানার চেষ্টা করছি, আমি অন্তত 1 ঘন্টা জানার চেষ্টা করেই যাব। যে আপনারা এই নির্দিষ্ট ইস্যুতে থাকুন এবং দুর্নীতিকে তার সঙ্গে প্যারালেল নিয়ে আসুন, কিন্তু দুর্নীতি ইস্যুকেই আপনারা ফোকাস করে দিয়ে এই মানে কিভাবে বঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে সেই অঙ্কটা কিন্তু আমি এখনো কারোর মুখ থেকে শুনতে পেলাম না, যে আমি সেটা একেবারে আমাকে এখানে অম্বিকেশ বাবুর কাছে একটু কনস্ট্রাকটিভ অ্যান্সার নিতে হবে। আচ্ছা অম্বিকেশ বাবু, আপনি শুধু একটি বিষয় দর্শকদের উদ্দেশ্যে একটু বুঝিয়ে বলুন, ঠিক কোন অঙ্কে বিজেপি বলছে যে বঙ্গে বিজেপি অর্থাৎ পদ্ম ফুটবে 2026-এ? দেখুন আমরা 2021-ও দেখেছি, 2024-এর লোকসভা নির্বাচনে কার্যত ধরাশায়ী হয়েছে বিজেপি। 2019-এর যে ফল ছিল সেই ফল থেকে কার্যত 18 থেকে 1 লাফে 12। এভাবে ক্রমাগত নেতিবাচক যেভাবে গ্রাফ যাচ্ছে, 2026-এ ঠিক কোন কনফিডেন্সে এই কথাগুলো বলছেন তারা? যে এই জায়গা থেকে আমি বলি যে প্রথম কথা, আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে বসিনি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নয় যে সমস্ত কিছু বিশ্লেষণ করে একটা কথা আপনাদের সামনে রাখতে পারি। তবু আমার যেটুকু অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিরিখে দু একটা কথা বলতে পারি। এটা ঠিকই যে বিজেপি পশ্চিমবঙ্গে আজকে যখন 2026-এর বিধানসভা নির্বাচনের সামনে দাঁড়িয়ে এই আলোচনাটা হচ্ছে, এবং তখন আমাদের মাথায় রাখতে হবে আমরা রাজ্যে একটি সরকার আছে, তার একটি শাসক দল আছে যারা 2011 সাল থেকে টানা সরকার পরিচালনা করছে দ্বিতীয়বারের জন্য। আবার এটাও মাথায় রাখতে হবে যে আজকে রাজ্যের যারা বিরোধী দল তারা 2011 সাল থেকে কেন্দ্রে সরকার পরিচালনা করছে, এবং পশ্চিমবঙ্গে 1998 সালে যাদের না, আমি বলছি 2014 সাল থেকে কেন্দ্রীয় সরকার পরিচালনা করছে। আবার যে দলটি আমাদের রাজ্যে বিরোধী দল কেন্দ্রে সরকার পরিচালনা করছে এই মুহূর্তে, সেই দলটি 1998 সালের আগে পশ্চিমবঙ্গে 10-এর কম শতাংশ ভোট পেত, মানে 10%-এরও কম ভোট পেত। বিজেপি আজকে আমাদের রাজ্যের যে বিরোধী দল, তার দলনেতাও আছে যে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা। সেটা মনে রাখতে হবে যে 1980 সালে বিজেপি তৈরি হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে বিজেপির চালিকা শক্তি হচ্ছে আরএসএস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে যাই বলুক, এখানে আরএসএস এর প্রতিনিধি থাক বা না থাক তাতে কিছু যায় আসে না। কিন্তু সেই বিজেপি 1980 সাল থেকে 1998 সাল অব্দি পশ্চিমবঙ্গে একটি এমপি বা একটি এমএলএ জেতার মতো ক্ষমতা রাখতো না, 10% কম ভোট পেত। কিন্তু 1998 সাল থেকে আপনি যখন 2019-এ আমরা এসে পৌঁছালাম, তখন দেখলাম কি 1998 সাল থেকে 2019-এ এসে দেখলাম যে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় 18টি আসন দখল করবে, এবং 21 সালের বিধানসভায় 77টি আসন দখল করলো বিধানসভায়। আবার এটাও পাশাপাশি ঘটনা যে আমাদের সিপিএম এবং কংগ্রেসের আসন সংখ্যা শূন্যই নেমে গেছে লোকসভা এবং কার্যত বিধানসভায়। তো এই জায়গায় সিপিআইএম এর নেমেছে, সিপিএম এর শূন্য লোকসভা এবং বিধানসভা দুটোতেই, আর কংগ্রেসের বিধানসভায় শূন্য, লোকসভায় হ্যাঁ, যাই হোক, সেটা একটু বক্তব্যের মধ্যে আমি রাখছি। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যে দাবিটা করছে যে 26-এ তারা জিতবে, সেটা আমার মনে হয় জিততে পারবে না। কেন
21 সালে যদি আমি লাস্ট যে বিধানসভা নির্বাচনটা হয়েছে, যেখানে তারা বলেছিল সরকার করতে পারেনি, 77-এ এসে আটকে গেছে, সেই 77-এ যারা জিতেছে তাদের অনেকেই এখন তৃণমূল কংগ্রেসে চলে যাচ্ছে। এবং তাদের যারা বিরোধী দলনেতা হয়েছে, সে একসময় তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে প্রথম সারির তৃণমূল নেতা ছিল 2019 সালের 20 সাল পর। হ্যাঁ, এবং এই যে সম্প্রতি যেটা খুবই তোলপাড় হয়েছে, সেটা হচ্ছে আরজি করে তরুণী পড়ুয়া চিকিৎসকের হত্যাকাণ্ড। হ্যাঁ, এবং এই হত্যাকাণ্ডের পরে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল দল মত নির্বিশেষে, এবং তার একটা বিচার চেয়েছে, আর কিছু চায় আমাদের ভারতীয় সংবিধানে যে বিচার চেয়েছিল, এবং সেটা খুব স্থায়ীভাবে কলকাতা পুলিশ দিয়ে যে সেই বিচারটা হবে না, মানে কলকাতা পুলিশ বিচার করবে না, বিচারালয় বিচারটা করবে, কিন্তু বিচারালয়ে যে তথ্য পৌঁছাতে হবে, মানে এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, সেটা তদন্ত করে কলকাতা পুলিশ দ্বারা সম্ভব নয় বলেই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সুপ্রিম কোর্ট নজরদারিতে রেখেছিল স্বতঃপ্রবৃত্ত হয়ে, যে সিবিআই কে দিয়ে তদন্ত হবে। সিবিআই তদন্তের নামে যা করেছে এবং তার ফল ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। এবং 20 জানুয়ারি 2025 এই বছর শিয়ালদা হাইকোর্ট নিম্ন আদালতের যে রায় বেরিয়েছে, চূড়ান্ত রায় নিম্ন আদালত শিয়ালদা কোর্ট থেকে, তাতে স্পষ্টত বলা আছে যে সিবিআই আপনার কলকাতা পুলিশের জুতোতে পা গলিয়েই সেই তদন্ত রিপোর্টকে মান্যতা দিয়ে চার্জশিট হিসাবে শিয়ালদা কোর্টে জমা করেছে। অর্থাৎ এটা থেকে অত্যন্ত স্পষ্ট যে আজকে যে আমরা একটা জ্বলন্ত সমস্যা, যে নারী নিরাপত্তা শুধু নয়, একটা সরকারি হাসপাতালে যেখানে 24 ঘন্টা নজরদারি ক্যামেরা থাকে, যেখানে একটা পুলিশ আউটপোস্ট থাকে, 24 ঘন্টা নিরাপত্তা বেষ্টনী থাকে, মারা যায়, সেক্ষেত্রে এটা বোঝা গেছে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ে মিলিয়ে এই হত্যাকাণ্ডের আসল অপরাধীরা যাতে সামনে না আসে সেটা তারা চেষ্টা করেছে এবং সফল হয়েছে আপাতত। এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে ধীরে 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 তার অভিজ্ঞতা থেকে স্পষ্ট হচ্ছে যে বিজেপি আসলে কি খেলাটা পশ্চিমবঙ্গে খেলছে। এই জায়গায় দাঁড়িয়ে তারা হিন্দু, সনাতনী হিন্দু এইসব করে ভোট জেতার একটা শেষ আপনি বলতে চাইছেন ব্রহ্মাস্ত্র ধর্মই। বেশ, একেবারে অন্তিম লগ্নে রয়েছে, এবার রুবিদির কাছে যাবো। রুবিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। 1 মিনিটে তো এত কথা বলা যাবে না, উনি তো অনেক কথা বললেন, তো সেই কথাগুলো তো উত্তর আমাকে একটু দিতে হবে। সেটা হচ্ছে, দেখুন, উনি যে কথা বলছেন, হ্যাঁ, ভোটের কথা বলছেন, আমরা সবার আগে বলছি অনুপ্রবেশ আটকানোর ব্যবস্থা করা হচ্ছে, যে নিয়ে এরা ভোট করে জিতে যেত, যে সন্ত্রাসবাদীদের দিয়ে, হ্যাঁ, যেই সন্ত্রাসবাদীদের লিস্টিং করে যে সন্ত্রাসবাদীদের দিয়ে ভোট করাতো, তাদের আইডেন্টিফাই করা হচ্ছে, তাদের এখান থেকে জেলে নেওয়া হয়েছে। তো সুতরাং এই নিয়ে ভোট চলবে। এবং ভারতীয় জনতা পার্টি, দেখুন, ভোটের মতো হবে। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক, সাধারণ মানুষের জনকল্যাণের জন্য আমরা ভোটটা করব, এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ভোটটা করব। এবং এই যে আরজি করের কথাটা বললেন না দাদা, তাকেও বলছি, এই আরজি করের কেসটা পুনরায় আবার আমরা এটাকে কোর্টে তুলবো এবং তার বিচার পাবো। এখন যেহেতু তৃণমূল সরকার আছে, তাই প্রমাণ লোপাট করে ফেলছে। আমরা চেষ্টা করব সেই বোনের বিচার দেওয়ার, এটাও আমরা বলছি, সেটাও আমরা গ্যারান্টি নিচ্ছি যে করব। অনেক কিছু ইস্যু আমরা আবার তুলবো, এবং পশ্চিমবঙ্গে উন্নয়ন হবে, পশ্চিমবঙ্গে শিল্প হবে, পশ্চিমবঙ্গে বেকারদের চাকরি হবে, এবং যারা আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যেসব যোগ্য চাকরি প্রার্থীরা, তাদের চাকরির ব্যবস্থা পুনরায় আমরা করব। যারা ডিএ আন্দোলনকারী, তাদের যাদের ন্যায্য ডিএটা আবার, মানে পুনরায় যাতে তাদের সঠিক ন্যায্য ডিএটা পায়, সেটার জন্য আমরা চেষ্টা করব। আমরা 100% সাধারণ মানুষের জন্য লড়বো, এটাই আমাদের অঙ্গীকার, এবং এটা নিয়ে আমরা করব। তাতে আমরা চাই সাধারণ মানুষ শুধু একবার অপরচুনিটি দিক, বাকি যেভাবে আমি আর সময় দিতে পারছি না। সাধারণ মানুষ আপনাদের অপরচুনিটি দেবে কিনা আমি জানি না, কিন্তু আমি আর অপরচুনিটি দিতে পারছি না। রুবিদি, আমাকে এখানে অনাবিল বাবুর কাছে যেতেই হবে। অনাবিল বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, উনি শিল্পের কথা বললেন, আমি ওনাকে বলবো, রুবিদিকে বলবো যে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক যে আছে, সেখানে 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত তারা যে সমীক্ষা করেছে, সেখানে দেখা গেছে যে 29টা সংস্থার হাত ধরে 39,000 কোটি টাকা লগ্নি হয়েছে পশ্চিমবঙ্গে। আর বিজেপি যে ক্ষমতায় আসার কথা বলছে না, বিজেপি হেরে হেরে এই বঙ্গে হারাটা ওদের সরগড় হয়ে গেছে। আর 180 না, রুবিদি আনইন্টারাপ্টেড প্লিজ, না আমি এখানে অনুমতি দিতে পারছি না। রুবিদি প্লিজ, রুবিদি প্লিজ, না রুবিদি প্লিজ বলার সুযোগ দিন।
হ্যাঁ বলছে 180 200 বলছেন না, এটা হচ্ছে অক্ষমের আস্ফালন ছাড়া আর কিছু নয়। সাধারণ মানুষের কাছে এটাকে ওনাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। রুবিদি, please, cooperate করুন। সংক্ষেপে, রুবিদি না, প্লিজ, বলার সুযোগ দিয়েছিলাম আপনাকে। বাংলার মানুষ দেখছে যে মমতা ব্যানার্জি কি করছে, আর কেন্দ্রের যিনি প্রধানমন্ত্রী তিনি দেশের সমস্ত কিছুকে বিক্রি করে দিচ্ছেন। তিনি বলছেন মেরা কিয়া मैं तो চাওয়ালা हूं, मैं ঝুলি লেकर চল পাऊंगा। বাংলার মানুষ বেশ, আমি আর সময় দিতে পারবো না। আমি পিসিআর কে বলবো দুজনের ফেরা ডাউন করতে, আমাকে আবু বাবুর কাছে যেতে হবে। আবু বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আবু বাবু বলুন। আমি পিসিআর কে বলবো দুজনের ফেরা ডাউন করতে, আবু বাবু ফেরা অন হবে। প্লিজ বলার সুযোগ দিন, প্লিজ। রুবিদি, এভাবে করবেন না, আমি দুজনের কাছে রিকোয়েস্ট করছি, এভাবে করবেন না। আবু বাবুকে বলার সুযোগ দিন। আবু বাবু বলুন, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। লালকৃষ্ণ আডবাণী হাওয়ালাতে কয়েক লক্ষ টাকা ডায়েরিতে ওনার নাম এসে যাওয়াতে উনি বলেছিলেন আমি লোকসভার নির্বাচন লড়বো না যতক্ষণ না পর্যন্ত আমি নিজেকে ক্লিন প্রমাণিত করতে পারবো, নির্দোষ প্রমাণিত করতে পারবো। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, 2014-র আগের ভারতীয় জনতা পার্টি। আমাদের রাজনৈতিক মতবিরোধ ছিল, কিন্তু ওই ভারতীয় জনতা পার্টিকে আমরা সম্মান করতাম। আজকে যে ভারতীয় জনতা পার্টি আছে, সেই লালকৃষ্ণ আডবাণীকে এথিক্স কমিটিতে রেখেছিল যে শুভেন্দু বাবু ক্যামেরার সামনে টাকা নিয়েছেন কি নেননি, সেই শুভেন্দু বাবুকেই আজকে বিরোধী দলনেতা করে দিয়েছে। যাকে বাংলার মানুষ ক্যামেরার সামনে টাকা নিতে দেখেছে, তাকে সামনে রেখে নির্বাচন যারা লড়ে, লজ্জা করা উচিত। রুবিদি, এভাবে কন্টিনিউয়াস আপনি কেন ইন্টারাপ্ট করছেন? করা উচিত আপনার। রুবিদি প্লিজ, লজ্জা করা উচিত। বেশ, আপনার সময় শেষ। রুবিদি, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি এবং এখানে প্যানেলিস্ট প্রত্যেককে সম্মান। না রুবিদি না, আমি আপনি খুব ভালো করে জানেন আমাদের প্যানেলে এখানে প্রোটোকল রয়েছে। আনইন্টারাপ্টেড সেশনে প্লিজ ইন্টারাপ্ট কেন করছেন? সত্ত্বেও কেন বলছে? না প্লিজ রুবিদি, এভাবে করবেন না। আপনাকে বলার সুযোগ আমি দিয়েছিলাম। অমিকেশ বাবু, আপনার 1 মিনিট। অমিকেশ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আমাদের রাজ্যের নির্বাচন যে অবাধ শান্তিপূর্ণ হচ্ছে না হয়, বিগত কয়েকটি নির্বাচনে যেটা বিজেপির প্রতিনিধিও বললেন, কিন্তু আবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেও কিন্তু সে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করা যাচ্ছে না। তার দায়টা কিন্তু কেন্দ্রীয় সরকারকে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এবং পরোক্ষে বিজেপিকেও নিতে হবে। এবং আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে যে ধরনের এখানে গুন্ডামি, রক্তারক্তি হয় বা প্রচুর মানুষ খুন হয় এবং বহু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয়লাভ করে, ঠিক একই ঘটনা আমরা এতে দেখি, মানে ত্রিপুরার ক্ষেত্রে। এবং আমাদের যে রাজ্যে যে শাসক দল তৃণমূল কংগ্রেস, এরা কেউই আমাদের সংবিধান অনুযায়ী যে নাগরিক অধিকারগুলো আমাদের প্রাপ্য, সেই অধিকার তারা দিতে আদৌ রাজি নয়। সেই জন্য মানুষকে গণপ্রতিরোধের মাধ্যমে যদি নিজের ভোটটা নিজে দিতে পারে, তাহলে আগামী 2026-এর নির্বাচনে অনেক অঘটন ঘটতে পারে। বেশ, একেবারে অন্তিম পর্বে ছিলাম। আপনাদের 4 জনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। দেখুন, আমরা সবার কথা শুনেছি, প্রত্যেকের কথা মন দিয়ে শুনেছি। রুবিদি কি বললেন, রুবিদির কথা প্রসঙ্গ টেনেই আজকে ইতি দেব এই শোয়ের। রুবিদি বলছেন আরজিকর ইস্যু মুছে যায়নি, অর্থাৎ নারী নিরাপত্তার ইস্যু এখনও মুছে যায়নি। তার মানে রুবিদি এটা বোঝানোর চেষ্টা করলেন যে নারী নিরাপত্তা ইস্যু আবারও উঠবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কবে উঠবে। তার কারণ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যদি আবারও আরজিকর ইস্যু সামনে আসে, তার মানে প্রশ্ন জাগবে প্রথম, তাহলে কি নারী নিরাপত্তা এবং আরজিকর ইস্যুকে হাতিয়ার করে ভোটের তরি পার হতে চাইবে বিজেপি? অর্থাৎ কারো মৃত্যু রাজনীতির মূল কাণ্ডারি, মূল হাতিয়ার? প্রশ্ন তো উঠবেই। আর ঠিক সেখান থেকে আরও প্রশ্ন ওঠে, দুর্নীতি ইস্যু রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, এত ভুরি ভুরি অভিযোগ, তাহলে সাধারণ মানুষই বাবা বুঝতে পারছেন না কেন? প্রশ্ন এখান থেকেও উঠবে। নাকি সাধারণ মানুষই, যেটা আমরা সবসময় জানি, সবচেয়ে বুদ্ধিমান, অর্থাৎ তারাই সঠিককে সিলেকশন করছেন? এর কথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করব। সবটা আপনাদের ওপর ছেড়ে। আর এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।